ওয়েলকাম মাই স্টাডি 123 ইউটিউব চ্যানেল। রিসেন্টলি বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটা কি হয়েছে, সমালোচনার সৃষ্টি হয়েছে। এক এক দল এক এক রকম ভাবে নির্বাচনটা চাচ্ছে। সেই সাথে পিআর নির্বাচন পদ্ধতি নিয়ে কি হয়েছে, আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। তো আজকে আমরা এই যে পিআর নির্বাচন পদ্ধতি কি, এটা নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাধারণ নির্বাচনের সাথে এই পিআর নির্বাচন পদ্ধতির পার্থক্যটা কোথায়, সে সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে আমরা যদি বিবিসির একটা প্রতিবেদন লক্ষ্য করি, তারা বলতেছে যে এরকম, যে পিআর পদ্ধতির দাবিকে ঘিরে কি আসছে নতুন নির্বাচন সংকট। এখানে বলতেছে যে নির্বাচন হতে হবে ভোটের অনুপাতে আসন বন্টন পদ্ধতিতে। জামায়াত ইসলামী নেতার এমন বক্তব্যে একটা কি হয়েছে, আলোচনার জন্ম দিচ্ছে রাজনৈতিক অঙ্গনে। কারণ এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপি দৃশ্যত এই পিআর পদ্ধতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। অন্যদিকে জামায়াত ইসলাম শনিবার একটা সমাবেশ করছিল। তারা ওই সমাবেশে বলছে যে এই পিআর পদ্ধতির পক্ষে তারা কি করছে, অবস্থানটা ব্যক্ত করছে। তো বাংলাদেশে যেহেতু এখন প্রধান দুইটি বড় দল বিএনপি এবং জামায়াত ইসলামী, যেহেতু তাদের এই পাল্টাপাল্টি অবস্থান, সে কারণে বিশ্লেষকরা মনে করতেছে যে হয়তো এই পাল্টাপাল্টি অবস্থানের কারণেই কি হইতে পারে, দুটি দলের মধ্যে বিভাজন তৈরি হতে পারে। এই কারণেই বিবিসি একটা প্রতিবেদন এমনটি ছিল যে পিআর পদ্ধতির দাবিকে ঘিরেই কি আসছে নতুন নির্বাচন সংকট। মানে যেহেতু দুই দল তারা কি করছে, একে অপরের বিরোধিতা করছে, সে কারণে কি হতে পারে, এই নির্বাচন নিয়ে সংকট তৈরি হতে পারে। তো আমরা যদি এখন লক্ষ্য করি যে আসলে পিআর নির্বাচন পদ্ধতিটা কি, হ্যাঁ, তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো সহজে। আমরা যদি দৈনিক জনকণ্ঠের একটা প্রতিবেদন লক্ষ্য করি, তারা বলতেছে পিআর পদ্ধতি কি। তাদের প্রতিবেদন অনুযায়ী যে পিআর পদ্ধতি হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা বাংলা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা। আর উইকিপিডিয়া ব্যাখ্যা অনুযায়ী বলতেছে এইভাবে যে আনুপাতিক নির্বাচনী ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি যেখানে ভোটারদের রায় প্রতিফলিত হয় বা রাজনৈতিক দলগুলোর ভোট প্রাপ্তির হার অনুযায়ী হয়ে থাকে। তো প্রশ্ন হচ্ছে এই পিআর পদ্ধতি কোন কোন দেশে, মানে বিশ্বের কি কোথাও অন্য কোনো দেশে পদ্ধতিটি চালু রয়েছে? হ্যাঁ, বিশ্বের মোট প্রায় আনুমানিক 90 বা কিংবা 91টি দেশে এই পদ্ধতিটা কি রয়েছে, চালু রয়েছে। কিন্তু এক এক দেশের পিআর পদ্ধতি এক এক রকম, ঠিক আছে? তো এই পিআর পদ্ধতি আসলে মূলতটা কি, আমরা যে বাংলাদেশে যে সাধারণ নির্বাচন হয়, এখানে আমরা যদি হিসাবের সুবিধার্থে আমরা যদি ধরে নিই যে সংসদে মোট কয়টি আসন রয়েছে, 100টি আসন রয়েছে। কি করে প্রত্যেক দলই কি করে ওই 100টি আসনের লক্ষ্যে 100 জন করে প্রার্থী সারা দেশে ছড়িয়ে দেয়। এখন দেখা গেল যে কোন দল ওই 100টি আসনের মধ্যে 70টি কি হয়েছে, আসনে ওই প্রার্থী জয়লাভ করছে, তাহলে ধরে নেওয়া হবে যে যে দল যে যদি ওই 50টির বেশি পায়, মানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তাহলে সেই দলটি কি হয়, সরকার গঠন করে। এখানে কোন দল বা কোন প্রার্থী কত ভোট পাইলো সেটা কিন্তু মেজর ইস্যু না, কিন্তু এই পিআর পদ্ধতির বেলা হিসাবটা কিন্তু অন্যরকম। দেখা গেছে যে সংসদে 100টি আসন রয়েছে, হুম, এখন কোন দল কি করছে, 25% ভোট পাইছে সারা দেশে, তাহলে ওই ওই দলটি কিভাবে ওই সংসদে 25টি আসন কিভাবে 25টি আসন পাবে। দেখা গেল কোন দল এককভাবে 50% ভোট পাইছে, হুম, সেক্ষেত্রে তিনি 50টি আসন পাবে। এক্ষেত্রে মানে ভোটের মানে শতকরা হিসাবটাকে কি করা হয়, কার্যকর হিসাবে ধরা হয়, ঠিক আছে? তো এখানে দেখা যায় যে
যদি পিআর পদ্ধতি অনুযায়ী করা হয় তাহলে কোনো দল দেখা গেল কোনো জায়গা কোনো প্রার্থী জয়লাভ করতে পারেনি, কিন্তু সারা দেশের মোট কি ভোটের পার্সেন্ট 25% পাচ্ছে, সে অনুযায়ী তারা 25টি আসন পেয়ে থাকবে। এই হচ্ছে পিআর পদ্ধতির এবং সাধারণ নির্বাচন পদ্ধতির মধ্যে একটা ব্যতিক্রমী মানে প্রতিফলন আর কি, এক কথা যেটাকে বলি আমি সহজভাবে। তো এই সাধারণ এবং পিয়ার পদ্ধতির বেলায় বাংলাদেশে যে মেজর দলগুলো রয়েছে আমরা যদি লক্ষ্য করি যে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি এবং আরো অনেক ছোট দল, তারা এই যে পদ্ধতি এবং সাধারণ পদ্ধতির ক্ষেত্রে তারা একে অপরের মানে কি বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কেন? মানে এক এক দল চাচ্ছে যে না পিয়ার পদ্ধতি ভাবে নির্বাচন হবে, আবার অনেক দল বলতেছে না সাধারণভাবে নির্বাচন হবে। তাহলে এই বিষয়গুলো আমাদের ডিটেলস মানে জানা দরকার যে কেন তারা একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমরা যদি দ্য ডেইলি স্টারের একটা প্রতিবেদন লক্ষ্য করি তাহলে বিষয়টা সহজে বুঝতে পারবো যে বাংলাদেশে যে মেজর দুইটি দল যে বিএনপি এবং জামায়াত ইসলামী তারা কেন মুখোমুখি অবস্থান নিচ্ছে। এই যে আমি প্রতিবেদনগুলো বলতেছি এবং আমার ব্যাখ্যাগুলো বলতেছি, এগুলা কিন্তু আমার নিজের ব্যাখ্যা নয়, ঠিক আছে? আমি কিন্তু কি প্রপার মানে ভেরিফাইড এই যে সোর্স আছে সেগুলি থেকেই মানে আমার বক্তব্যটা উপস্থাপন করতেছি। তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে বিএনপি কি বলতেছে যে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে। তার ধারণা যদি পিয়ার নির্বাচন পদ্ধতি হয় তাহলে কি হয়, দেশে মানে কোনো শক্তিশালী মেজর দল এককভাবে কি করতে পারে না, সংসদ গঠন করতে পারে না। সেক্ষেত্রে কি হয়ে যায়, মানে দুর্বল সরকার হয়ে যায়। সে কারণে ওই সরকারকে বিভিন্ন আহ বিভিন্ন কি বলে এটাকে বিভিন্ন অস্থিতিশীলতার মধ্যে যাইতে হয়, ঠিক আছে? এই কারণে বিএনপি কি করছে যে তারা বলতেছে যে না এই পিয়ার নির্বাচন হলে দেশে কি হবে, বিভক্তিমূলক সমাজ হয়ে যাবে। সেক্ষেত্রে বিভিন্ন মানুষের বিভিন্ন সমাজের বিভিন্ন চিন্তা ভাবনার প্রতিফলনটা ঘটতে পারে। সেক্ষেত্রে দেশে কি হতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই জন্য তারা কিন্তু কি এই পিয়ার নির্বাচন পদ্ধতিটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। শুধু তাই নয়, আমরা যদি তাদের নির্বাচন শতকরা অনুযায়ী এগুলা দেখি তাহলে হিসাবটা আরো সহজে বুঝতে পারবো। যেমন বিএনপি যদি 2018 সালে তখন কি ছিল, বিএনপি যে নির্বাচন করছিল তারা ইতিহাসে সর্বনিম্ন আসন পাইছিল 13%। সেই ভোটে মোট আসন জিতেছিল 6টি, কিন্তু এই যদি পিয়ার নির্বাচন পদ্ধতি হইতো এই পদ্ধতিটা তাহলে তারা আসন সংখ্যা কত, 39টি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে যে কম শতাংশ ভোট পেয়েও কি হচ্ছে, সাধারণ যেটা নির্বাচন হচ্ছে সাধারণ নির্বাচনে কম শতাংশ ভোট পেয়ে কম আসন পাচ্ছে, কিন্তু পিআরপি নির্বাচন হলে কিন্তু কি হবে, আসন সংখ্যাটা বাড়ে যাবে যদি শতাংশটা বেশি হয়, ঠিক আছে? বর্তমানে 2000 যদি আমরা দেখি যে বর্তমান পদ্ধতিতে 2001 সালে কি হয়েছিল, বিএনপি 41% ভোট পেয়েছিল, তখন দলটি কতটি আসন জিতছিল, 193টি আসন জিতেছিল, ঠিক আছে? যেটা আনুপাতিক নির্বাচন পদ্ধতি ওই হারে ভোট পেলে যদি পিআর নির্বাচন পদ্ধতি হইতো, ঠিক আছে, 2001 সাল, তাহলে 41% ভোট পেয়েও কিন্তু বিএনপি কি হইতো, কয়টি আসন পাইতো, মাত্র 123টি আসন পাইতো। আবার 2008 সালে যে 32% ভোট পেয়েছিল বিএনপি, সেক্ষেত্রে 30টি আসন পাওয়া এ দলটি পিআর নির্বাচন পদ্ধতি হলে আসন পাইতো 96, ঠিক আছে? মানে এখানে বিষয়টা এরকম, যখন তুমি কি হবে বড় দল হয়ে যাবে, যে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার পিআরপি নির্বাচন করলে তোমার ক্ষতি হবে, মানে তুমি আসন সংখ্যা কমে যাবে তোমার, কিন্তু সাধারণ নির্বাচন করলে কি হবে, তোমার আসন সংখ্যা বৃদ্ধি পাবে। যেহেতু বর্তমানে যে বিএনপির বাংলাদেশে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তারা আশা করতেছে তারা অনেকগুলা ভোট পাবে, ঠিক আছে, তারা মেজরিটি লাভ করবে, তাহলে তারা কি হবে, শক্তিশালী সরকার গঠন করতে পারবে। কিন্তু পিআর নির্বাচন হলে তারা শক্তিশালী সরকার গঠন করতে পারবে না, কারণ তাদের আসন সংখ্যাটা কমে যাবে। এই হচ্ছে বিএনপি লজিক। এই কারণে তারা কি বলতেছে, এই পিআর নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। অপরদিকে যে জামায়াত ইসলামী রয়েছে, হ্যাঁ, তাদের যদি আমরা বিগত সালের হিসাবগুলো দেখি তাহলে বুঝতে পারবো যে জামায়াত ইসলামী 1991 সালে কি ছিল, 12% ভোট পেয়েছিল, সেটাই তাদের ইতিহাসে কি ছিল, সর্বোচ্চ ছিল। এবং সাধারণ নির্বাচন
অনুযায়ী মানে পদ্ধতি অনুযায়ী তারা সে সময় আসন পেয়েছিল 18টি। যদি সেটা কি হইতো আনুপাতিক নির্বাচন পদ্ধতি হইতো তাহলে সেক্ষেত্রে তারা কি ছিল সর্বোচ্চ 12% ভোট পেয়েও কি হইতো 36টি আসনে পাইতো, সেক্ষেত্রে 18টি জায়গায় ডবল হয়ে যেত। এখন জামায়াত ইসলামী মনে করতেছে যে আমরা যদি পিআর নির্বাচনের মাধ্যমে যাই সেক্ষেত্রে বিএনপির যদি সরকার গঠনও করে সেক্ষেত্রে তারা শক্তিশালী সরকার গঠন করতে পারবে না, কিন্তু পিআর নির্বাচন পেলে তাদের আসন সংখ্যাটা কি হবে বেশি পাবে। ঠিক আছে, সেই জন্যই জামায়াত ইসলামী বলতেছে যে এই পিআর নির্বাচন পদ্ধতিটাই তারা বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে বিএনপি কি করতেছে এই নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, মানে এই নির্বাচন পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তো আমার মনে হয় যে যেভাবে বিএনপি এবং জামাত একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে এই দুই দল একটা মেজর কনফ্লিক্ট হইতে পারে যদি বাংলাদেশ সরকার এই বিষয়টাকে ভালোভাবে হ্যান্ডেল করতে না পারে। ঠিক আছে, তো এই যে দুই দল একে অপরের সাথে কি করতেছে কনফ্লিক্টে জড়াইতেছে, হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে এই দুই দল কি আহ তাদের এই সাধারণ নির্বাচনে যাবে না পিআর নির্বাচনে যাবে, শান্তিপূর্ণভাবে তারা আলোচনা করে মীমাংসা করতে পারবে না কনফ্লিক্ট হয়ে যাবে? তো আপনার এই মতামতটি জানাতে পারেন। আর হ্যাঁ, আমার যদি এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।